প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় আসামি মাহাথিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আদালত প্রাঙ্গণে সহপাঠীদের বিক্ষোভ। কুয়েট ভিসি প্রফেসির পদত্যাগ নিয়ে ধোঁয়াশা। সুষ্ঠু তদন্ত ছাড়া অব্যাহতির বিরোধিতা শিক্ষক সমিতির। সংঘাতের জন্য দায়ীদের বিচার না হলে ফিরবেন না ক্লাসে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ে নিজের 3-0 তত্ত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। In imagination you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে জানালেন সিএসি। সুষ্ঠু ভোট আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার 3 নম্বর আসামি মাহাথির। হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলায় এ নিয়ে 2 আসামি জবানবন্দি দিল। এর আগে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন আরেক আসামি আল কামাল শেখ। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে তার সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকে এখনো গ্রেফতারি হয়নি এবং তাদের গ্রেফতারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন পারভেজের সহপাঠীরা। এছাড়া শিক্ষাঙ্গনে বহিরাগত প্রবেশ বন্ধ ও নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। এই ধরনের ঘটনা এবার প্রথম না, এবার হয়তো একজন মারা গেছে দেখে আপনারা জানতে পারতেছেন যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা ঘটনা হয়েছে যে বাইরের লোকাল পোলাপান এসে আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে হত্যা করে রেখে গেছে। মেয়ের দুইটাকেও আইনের আওতায় নিয়ে আসা হোক, যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হোক। একটা দাবি, আমরা একটা দাবির জন্য এখানে মানববন্ধন কর্মসূচি করছি, যেখানে কোনো হট্টগোল নাই, কিছু না, সাধারণভাবে আমরা হট্টগোল করছি, যেখানে বলছি আমরা পারভেজ হত্যার বিচার চাই। সিএমএম প্রাঙ্গণে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আছেন, তিনি আমাদেরকে আপডেট জানিয়ে দিবেন। আশিক, জবানবন্দিতে মাহাথির কি বলল, হত্যার দায় তিনি স্বীকার করেছেন কিনা একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত 6 জন আসামি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে 2 জন আসামি তাদের এই হত্যায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যার মধ্যে গতকাল কামাল শেখ নামের একজন আসামি জবানবন্দি দিয়েছে, তিনিও হত্যার দায় স্বীকার করছেন। আর আজ মামলার 3 নম্বর আসামি মাহাথির, তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন, যাকে গতকাল চট্টগ্রামের হালি শহর থেকে বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাকে আমরা জেনেছি দুপুরের দিকে সিএমএম আদালতে হাজির করা হয় এবং তাকে রিমান্ডের আবেদন করার কথা ছিল, কিন্তু তিনি স্বেচ্ছায় এই হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন, যে কারণে তদন্ত কর্মকর্তারা তাকে সরাসরি আদালতে উপস্থাপন করেছে এবং তিনি এই মুহূর্তে সিএমএম আদালতের 11 নম্বর বিচারকের কক্ষের খাস কামরায় রয়েছেন এবং এই হত্যার দায় স্বীকার করে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। মূলত এই হত্যাকাণ্ডে তাদের কি ভূমিকা ছিল এবং এই ঘটনায় কারা কারা জড়িত, সেই বিষয়গুলো তাদের এই জবানবন্দি নিশ্চয়ই উঠে আসবে এবং তারা এই ঘটনায় কিভাবে সম্পৃক্ত হলো সেই বিষয়টিও উঠে আসবে বলে আমরা ধারণা করছি। যদিও এখন পর্যন্ত তার এই জবানবন্দিটি রেকর্ড শেষ হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে বলে আমরা জেনেছি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সিএমএম আদালত প্রাঙ্গণে এসে তারা বিক্ষোভ করেছে এবং তারা জানিয়েছেন যে 2 নারীর শিক্ষার্থীর কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদের সহ এবং তাদের বয়ফ্রেন্ড অর্থাৎ পিয়াসকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু জানিয়েছেন তাদের পারভেজের সহপাঠীরা। বৃষ্টি, নিশ্চয়ই এই জবানবন্দি শেষ হলে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আশিক। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। গতকালই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা।
জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন, দাবি মেনে নেয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলেও জানান তারা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। এর আগে গতরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে 2টি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। আর মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত 65 দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এদিকে কুয়েট শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে। 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাসে না ফেরার পূর্বের সিদ্ধান্তই বহাল রয়েছে। এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বললেন, যেসব শিক্ষার্থী রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য আন্দোলন করছিল তারাই আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতির সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। সহকর্মী প্রবীর বিশ্বাস কুয়েট ক্যাম্পাসেই আছেন, এই মুহূর্তের আপডেট তিনি জানাবেন। প্রবীর, এই যে ভিসি এবং প্রফেসির পদত্যাগ, তা নিয়ে তো ধোঁয়াশা এখনো কাটেনি, আবার বিকেলে আন্দোলনরত যারা আছেন তাদের আনন্দ মিছিল করবারও কথা রয়েছে, এ নিয়ে কি আপডেট আছে একটু জানাবেন। আনন্দ মিছিল 4টায় শুরু হওয়ার কথা ছিল। আমাদের যে পিছনের দিকটা রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করবে, কিন্তু 4টার একটু বেশি বাজলেও এখনো পর্যন্ত শিক্ষার্থীরা আসেনি। আমাদেরকে জানানো হয়েছে খানিকক্ষণের মধ্যে তারা হয়তো তাদের যে নির্ধারিত কর্মসূচি সেটি তারা শুরু করবে। আর ধোঁয়াশার বিষয় যেটি বলেছেন, এটি সেই ধোঁয়াশায় আমরাও পড়েছি সংবাদকর্মী হিসাবে। কারণ ঢাকা থেকে বলা হচ্ছে উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদ এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর MA শরীফুল আলম, তিনি দুজনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের, যদিও এটি তারা ক্যামেরার সামনে বলতে চায়নি। এছাড়াও তার প্রতিনিধি যে সমস্ত মানুষ রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া এবং সেকশন অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সুস্পষ্টভাবে বলেছে যে তারা কোনো পদত্যাগপত্র জমা দেননি। শুধু তাই নয়, উপ উপাচার্য যিনি রয়েছেন তিনি বলেছেন যে আন্দোলনের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছে সেটি ছিল এক দফা দাবি প্রফেসর ডক্টর মাসুদ এই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ। সেখানে প্রো ভিসি শব্দটি ছিল না, সে কারণে তার নামটি কেন এলো, তাকে কেন অব্যাহতি দেওয়া হচ্ছে, তিনি এটি অবাক হয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এটি আসলে ন্যায় বিচার হয়নি, এটি পুনঃতদন্ত হওয়া উচিত ছিল, সেই পুনঃতদন্তের পরেই আসলে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। সব মিলে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে কুয়েট যাচ্ছে। তবে কুয়েট ক্যাম্পাস শান্ত, কোনো ধরনের হট্টগোল বা যে সমস্ত কর্মসূচি ছিল সেগুলো নাই। অপরদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে খুব দৃঢ় অবস্থানে তারা রয়েছে। তারা বলেছে শিক্ষার্থীরা যে ঘটনাটি ঘটেছিল তাদের সঙ্গে গত 18 ফেব্রুয়ারি সেই ঘটনায় প্রকৃত দোষী যারা, তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরবে না। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন প্রবীর। দারিদ্রতা দরিদ্ররা তৈরি করে না, এটা সিস্টেম তৈরি করেছে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহারে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি বলেছেন, এখনকার মানব সভ্যতা আত্মবিধ্বংসী, এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আরও বললেন, 3-0 মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান, তরুণদের স্বপ্নবাজ হওয়ার
তাগিদ দিয়ে ডক্টর ইউনূস তরুণ প্রজন্মকে সায়েন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানিয়ে বলেন, এতে করে সমাজের নানা কথা উঠে আসবে। All these planets, all this is your pilot, these are the responsibilities. You can, in imagination, you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? Make your mind go as far as you want. Just because you let your imagination go beyond boundaries doesn't mean that it's useless imagination. যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রাইলি। এই বৈঠক শেষে সিএসি বলেছেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে জানানো হয়েছে। নির্বাচনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে হাই কমিশন। বৈঠকটি ইতিবাচক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিএসি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সুজান রাইলি। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়া। এবং ওনারা একটা এশিওর করেছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, they are ready to support us. Elections Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. ফ্যাসিবাদের দোসররা আসামি হয়েও আদালতে অধ্যতপূর্ণ আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এমন আচরণ অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র। এ কারণেই জুলাই আগস্টে হত্যাকারী শাহজাহান খান গংরা আদালতে গিয়ে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নীরবতায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে। আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে তোলা হচ্ছে বলেও রিজভী দাবি করেন। বলেন, দেশের অর্থ পাচারকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। নির্বাচিত সরকার না থাকলে দেশে স্বৈরাচার উত্থানের শঙ্কা থাকে বলেও জানান রিজভী। ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্কুল শিক্ষক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ফেসবুক স্ট্যাটাসে কথা জানিয়ে বাবার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন। বলেন, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। আসিফের বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন বলেও মনে করেন আসিফ। তবে ছেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই স্বার্থের দ্বন্দ্ব বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তাই আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তামাকের কারণে অসুস্থতায় গোটা রাষ্ট্র আর্থিক ক্ষতির শিকার হয়, যা টেকসই উন্নয়নের জন্য বড় বাধা। রাজধানীর সিডাপ মিলনায়তনে প্রজ্ঞা আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বক্তারা বলেছেন, তামাকজাত পণ্য বিক্রি করে রাজস্ব আয় বাড়লেও তার তুলনায় চিকিৎসা ব্যয় বেশি। 2017-18 অর্থ বছরে 22,810 কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে তামাকজনিত চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানোর অর্থনৈতিক ক্ষতি ছিল 30,560 কোটি টাকা। বক্তারা দাবি করেন, আইন শক্তিশালীকরণে বাধা তৈরি করতে তামাক কোম্পানিগুলো নানা ধরনের গুজব ছড়িয়েছে। আইন সংশোধনে অংশীজনের মতামত নেওয়া হয়নি বলেও বক্তারা জানিয়েছেন। নেতা নেত্রীরা এখন হয়ে গেছে মুরব্বী, তারা তো আর এনকারেজ করে যে তুমি খাও ধ্বংস পাও। নতুন প্রজন্ম যারা তারা এখন শুরু করে নাই, তাদের থেকে দূরে রাখার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। ই সিগারেট ভেপিং যেটা, সেটা ৭৭টি দেশ সেটা বন্ধ করেছে। তামাক সেবী চিকিৎসক, নার্স, স্টাফ কাউকে হাসপাতালে রাখা উচিত না, এদেরকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত।
আগারগাঁয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে কথা বলছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। আমরা সরাসরি যাচ্ছি। কাজ করে যে মন্ত্রণালয় ক্লোজলি কাজ করে, ওনারা আমাদেরকে বললেন যে আপনারাই দায়িত্বটা নেন। আমরা তখন শত প্রণোদিত হয়ে বলবো আমাদের একজন বিজ্ঞ সদস্য এই দায়িত্ব নিয়েছেন এবং অন্যান্য বিজ্ঞ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে আমরা একটা বিধিমালা তৈরি করি, যেটি আসলে প্রাক যাচাই, প্রার্থীদের প্রাক যাচাই বিধিমালা আমরা করি। এবং এই বিধিটি করার ফলে যেটি হবে যে এই যে হয়রানি হতো আগে ছাত্রছাত্রীদের, এই সুপারিশ করার পরে এই হয়রানি হওয়ার সম্ভাবনা থাকবেই না। এবং আমি আপনাদেরকে বলি যে এখানে আরেকটা প্রভিশন রাখা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান চাইলে ওটাকে রিভিউ করতে পারবে। এই যে যদি কেউ কাউকে হয়রানি করা হয় সেই বিষয়টাকে রিভিউ করতে পারবে। তাহলে এটা কি প্রমাণ করে না যে আমরা ভীষণ রকমের ছাত্র বান্ধব, আমরা ছাত্রদের কল্যাণের জন্য কাজ করছি। আমরা এসছি যাতে করে যেই এতদিনের যে বৈষম্য ছিল সেগুলো যাতে দূর করা যায়, এবং এতদিন যে কারণে এই পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল হয়ে পড়েছিল, এই পিএসসি অকার্যকর না হলেও আমি বলবো যে যেমন ভাবে কাজ করার কথা ছিল, যেই যেমন প্রাইড নিয়ে সেরকম করতে পারিনি, আমরা সেই জায়গাটায় পিএসসি কে নিয়ে যেতে চাই। এটাই আমাদের প্রত্যাশা, সেই কারণে সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা এটাও জানেন যে পিএসসি পুরো ইতিহাসে দেখবেন যে প্রথমবারের মতো আমরা একটা কাজ করেছি যেটি আমরা স্টেক হোল্ডারদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমরা অংশীজনের ভাবনা বলে স্টেক হোল্ডার কনসালটেশন প্রথমবারের মতো শুরু করি। ইতিমধ্যে আমরা ঢাকা, সিলেট এবং খুলনা এই তিনটি জায়গায়, তিনটি ডিভিশনে আমরা কিন্তু ছাত্রছাত্রী বা অংশীজনদের সঙ্গে আমরা ওয়ার্কশপ করেছি। আগারগাঁয়ে ছিলাম, পিএসসি চেয়ারম্যান কথা বলছিলেন। এর সাথে যমুনা নিউজের আয়োজন শেষ করছি।